দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের এলডি হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধের জায়গা থেকে চিকিৎসকদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম বা গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। পলাতক শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারের দ্বিমুখী আচরণে দিল্লির সাথে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে। তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। আশিক মাহমুদের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে পলাতক শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমের যে সুযোগ দেওয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। কোন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে ১৪০০-রও বেশি মানুষকে হত্যা করেছেন, এর পরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে, দুইটাতে একসাথে যায় না। দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। কেউ যদি মনে করে মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভিতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক
অপরিপক্কতা। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। কোন রকমের উস্কানিতে আমরা পা দেব না, গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয়, তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। জুলাই সনদকে ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধী দল ক্ষমতার মসনদে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের এসব অপরাজনীতির সুযোগে দেশে ফেরার স্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা। তবে এই সুযোগ ফ্যাসিস্ট পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই সময় জুলাই সনদ নিয়ে নোংরা রাজনীতি না করে সবাই মিলে দেশ গঠনের আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। একই সাথে মাত্র 5 মাসে 17 বছরের নানা দুর্নীতি সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ নিয়ে ওনারা যে বক্তব্যটি দিচ্ছেন, আমাদের দেশে আমরা অনেক সময় অনেক সস্তা রাজনীতি করেছি। এই সস্তা রাজনীতির উপর ভর করে জনগণকে জিম্মি করে আরেকটা বৈষম্য তৈরি করে যদি মসনদে যেতে চাই, এই মসনদে হয়তোবা কোনো সময় যেতে পারবেন, কিন্তু 17 বছর যে ক্ষতিটা হয়ে গিয়েছে, এটা পুনরুদ্ধার করাটা কঠিন হয়ে যাবে। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র ও জুলাই আন্দোলনের ছবি রয়েছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ছবি নেই। বিষয়টি রাজনৈতিকভাবে নানান প্রশ্ন জন্ম দেয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 5 আগস্ট থেকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে জুলাই এখনো শেষ হয় নাই শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি রাখা হয়েছে, কিন্তু কোথাও স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। জানিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। প্রদর্শনীর শেষ দিনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিষয়টি নতুন রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই রহস্যজনক মনে হচ্ছে যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলবো, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, কথা বলেছেন, সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি? এইটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে।
একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব সচেতনভাবে বাদ দিয়ে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। শরিকদের সাথে দ্রুত বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামাত। সকালে রাজধানীতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এই তথ্য জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে জামাতের অনেক নেতা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, জামাত দেশে শান্তি চাইলেও আলোতিহত করবে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান সহ দেশে নানা আন্দোলনের আলোকচিত্র নিয়ে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রদর্শনী। শনিবার সকালে 3 দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় জামাতের শীর্ষ নেতারা তাদের ঘুরে দেখান দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন আলোকচিত্র। দেখানো হয় জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। পরে জুলাই গণঅভ্যুত্থান সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলের অনেক নেতাই বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে 11 দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে বৈঠক শেষেই সিদ্ধান্ত নিতে চায় জামাত। আমরা আজকে সন্ধ্যায় আশা করি একটা কনক্লুশনে পৌঁছবো দলীয়ভাবে। তবে যেহেতু আমরা 11 দলের ভিত্তিতে চলছি, আমরা সিদ্ধান্তটা ফাইনাল করব 11 দলের ব্যানারে ইনশাআল্লাহ। দুপুরে রাজধানীর আইডিবি ভবনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামাতের আমির সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় শফিকুর রহমান বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় জামাত। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। জামাত নিজেদের বিজয় নয়, মানবতার বিজয় চান বলে মন্তব্য করেন দলটির আমির। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামাতে ইসলামী। শনিবার সন্ধ্যায় দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোববার 11 দলের বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও 11 দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১-১১ সময় ডিজিএফআই এর জেআইসি সেল বা আয়নাঘরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দী রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল। এই সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ভিন্ন মতের মানুষদের ধরে এনে এই টর্চার সেলে দিনের পর দিন আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। একটি অন্ধকার করিডোর, চারপাশের দেয়াল এতটা নিঃশব্দ, ভেতর থেকে ভেসে আসা আর্তনাদও যেন আটকে যেত সেখানেই। অভিযোগ, ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের সদর দপ্তরে অবস্থিত 2তলা ভবনের নিচতলায় থাকা সংকীর্ণ 26টি কুঠুরিতে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধী মতের মানুষদের। 17 বছর আওয়ামী লীগ শাসনামলে গুম, নির্যাতন আর বন্দিত্বের যে ভয়াবহ চিত্রের অভিযোগ উঠে এসেছে, তারই যেন নীরব সাক্ষী এই গোপন বন্দিশালা, যেটি পরিচিতি পেয়েছে ডিজিএফআইয়ের আয়নাঘর নামে। শনিবার সেই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের
আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান ১/১১ উত্তাল সময়ে এই আয়নাগরেই বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই বিচারের বাইরে রাখা হবে না। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়। তবে আয়নাগর পরিদর্শন শেষে ভিন্ন দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের ভাষ্য, বন্দীদের দেয়া সাক্ষ্য ও বর্ণনার সঙ্গে এই আয়নাগরের বাস্তব চিত্রের মিল নেই। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই, অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে সেই রুমে কিন্তু দুটো জানালা আছে। এর আগে গত শনিবার র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি সহ প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ জানায়, আধিপত্য বিস্তার সহ নানা বিষয়ে বেশ কয়েক বছর ধরেই টিয়ারা গ্রামের শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেনের বিরোধ চলছিল। গত ৭ই আগস্ট বাড়ি ফেরার পথে আবুল হোসেনের ৩ সমর্থককে মারধর করে শিশু মিয়ার লোকজন। এরই জেরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত ৩০ জনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও একাধিকবার উভয় পক্ষের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও আধুনিকতা আনার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হারিস বিন ওসমান। শনিবার রাজধানীর উত্তরায় আল ইমান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত আরও জানান, ব্রুনাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আরবির পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থা রাখায় অনেকেই আন্তর্জাতিক চিকিৎসা ও প্রকৌশল বিদ্যায় অবদান রাখছেন। আল ইমান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মেজবাউদ্দিন খান বলেন, দেশের গতানুগতিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার বাইরে এই প্রতিষ্ঠান হবে আরবি ও ইংরেজি শিক্ষা দেয়া হবে। ইসলামিক শিক্ষা থাকতে হবে কোরআন কেন্দ্রিক, তবে যুগের সাথে তাল মিলাতে সেখানে আনতে হবে আধুনিকতাও, যেখানে থাকবে ইহকাল ও পরকালের কামিয়াবি ও মিলবে যুগোপযোগী শিক্ষা। মধ্যপ্রাচ্য এবং ব্রুনাইয়ে ইসলামী শিক্ষা এমনভাবে করা হয়েছে যেখানে ধর্মীয় জীবনধারার পাশাপাশি অনেকেই চিকিৎসক ও প্রকৌশলী হচ্ছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।